যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। মুষলধারে বৃষ্টি আর বজ্রপাতের মধ্যে একটা গাড়ি শুনশান হাইওয়ে দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে। গাড়িতে ছিল দুজন, জিমি আর ম্যাডি। দুজনেরই বয়স ছিল 17-18 কাছে। তারা গাড়ির মধ্যে ভীষণই ভয় পেয়েছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। সেই গভীর রাতে দূর দূরান্ত পর্যন্ত একটা মানুষকেও দেখা যাচ্ছিল না। রাস্তার দুধারে বড় বড় গাছগুলো এমনভাবে দুলছিল যেগুলোর ছায়া দেখে যে কেউ ভয় পাবে। তার সঙ্গে ভেসে আসছিল ভয়ানক পশুদের আওয়াজ। পরিবেশটাই এমন হয়ে গেছিল যেন দেখে মনে হচ্ছিল কেউ তাদের ওপর নজর রাখছে। আজকে কিন্তু অনেক রাত হয়ে গেল। এত দেরি করে হোস্টেলে পৌঁছলে ওয়ার্ডেনের হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে। তুই কি মনে করছিস যে হোস্টেলে আমাকে কাউকেই জবাব দিতে হবে না? তাহলে কি করব তুই বল। যদি আজ রাতে হোস্টেলে না যাই কেমন হয়? মানে? রাস্তায় ট্রাফিক জ্যামের জন্যই তো এত আমাদের দেরি হয়ে গেল, না হলে কখন আমরা হোস্টেলে পৌঁছে যেতাম। এত রাতে হোস্টেলে গেলে শাস্তি স্বরূপ বাইরে থেকে সারা রাত কাটাতে হবে হোস্টেলের। তার থেকে বরং আমরা কোনো হোস্টেল বা গেস্ট রুমে থেকে যাই। এত রাত্রিরে এইরকম একটা জায়গায় কোথায় তুই হোটেল বা গেস্ট হাউস পাবি বলতো? দেখাই যাক কি করা যায়। দুজনে এমন কথা বলতে বলতেই হঠাৎ গাড়ির ইঞ্জিন থেমে যায়। অনর্গল চেষ্টা করার পরেও কোনোভাবে গাড়ি স্টার্ট নিচ্ছিল না। আস্তে আস্তে বৃষ্টিটাও থেমে গেছিল আর ঠান্ডা হাওয়া বইছিল। মনে হচ্ছে গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে। এরকম ফাঁকা জায়গায় কোথায় পেট্রোল পাম্প পাবি বলতো? সব কি আজকেই হওয়ার দরকার ছিল? এসব বলতে বলতেই মেয়েটির চোখে জল চলে এলো। তখনই হঠাৎ কে যেন জিমির কাঁধের ওপর হাত রাখলো। ও ঘাবড়ে গিয়ে যেই পেছনে তাকালো, দেখলো ছায়ার মতো কি এক দাঁড়িয়ে রয়েছে। তারপরেই সেই ছায়া চিৎকার করে উঠল। ম্যাডি দেখার চেষ্টা করেও অন্ধকারে কিছুই দেখতে পেল না। ও ভয় জিমিকে নিজের কাছে টেনে নিল আর জিজ্ঞাসা করতে থাকলো, কে ওখানে? সামনে এসো। ম্যাডি চারিদিকটা ভালোভাবে খুঁজে দেখতে থাকলো। তখনই পেছন থেকে কে ডেকে উঠল, জিমি এদিকে এসো। এক মুহূর্তের জন্য ওরা ভাবলো মনের ভুল, কিন্তু তারপরে দুজনে দুজনের দিকে তাকিয়ে কনফার্ম করলো যে দুজনেই একই আওয়াজ শুনতে পেয়েছে। যেদিক থেকে আওয়াজ আসছিল দুজনে সেদিকেই তাকিয়েছিল। ভীষণই অন্ধকার হওয়ার কারণে কেউ কিছুই দেখতে পাচ্ছিল না। তখনই এক ছায়া তাদের সামনে এসে দাঁড়ালো। ওই কালো ছায়াটার মধ্যে শুধুই ভয়াবহ লাল চোখই দেখতে পেল তারা। দুজনেই ভয় পেয়ে পেছন দিকে যেতে শুরু করলো আর ছুটতে তাদের গাড়ির কাছে চলে এলো। আর তখনই জিমি দেখতে পেল সামনে একটা পুরো বাড়ি। জিমি ইশারায় ম্যাডিকে সেটা দেখালো এবং দুজনেই স্বস্তির নিঃশ্বাস নিল। তারা মনে করেছিল যে দুদিনের থাকার ব্যবস্থা তাদের হয়ে গেছে। তখন তারা মাঝ রাস্তায় দাঁড়িয়ে চারিদিকটা ভালো করে দেখে নিল এবং কাউকে যখন দেখতে পেল না তখন তারা এক দৌড়ে সেই বাড়ির দিকে ছুটে চলল। বাড়ির সামনে পৌঁছেই দরজায় যখন টোকা মারল তখনই দরজাটা নিজের থেকেই খুলে গেল। বাড়ির ভেতরটা একেবারেই শুনশান আর অন্ধকার। দুজনেই ভয় পেয়ে একে অপরের মুখের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছে বাড়িটা অনেকদিন পরে রয়েছে, তাই অন্ধকার। কোনো ব্যাপার না, কোনো রকমে একটা রাত কাটাতে পারলেই সকালে উঠে ভাবা যাবে যে কি করা যাবে। কিন্তু এইভাবে একটা বন্ধ করে সারা রাত কাটানো বিপজ্জনক হতে পারে। বাইরে হিংস্র পশুদের থেকে তো ভালো হবে যে রাতটাই পুরো বাড়ির মধ্যে কাটিয়ে নি। এসব বলতে বলতে ম্যাডি নিজের মোবাইলের লাইটটা জ্বালালো। এতই অন্ধকার যে কিছুই যেন ঠিক মতো দেখা যাচ্ছিল না। তাই দুজনে একে অপরের হাত শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঘর থেকে তখন নূপুরের আওয়াজ আসছিল। ওরা কিছুটা এগোতেই শুনতে পেল এক ভয়াবহ চিৎকারের আওয়াজ এবং বাদুড়ের কোলাহল, যারা ওদের মাথার উপর দিয়ে উড়ে গেল। জিমি ভয় পেয়ে ম্যাডির হাতটা আরো শক্ত করে ধরল। আরে রিল্যাক্স, জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছো, এখানে তো বাদুড়েরা থাকবেই। মোবাইলের আলো দেখে হয়তো তারা পালিয়ে গেল। চুপচাপ কোনো জায়গা দেখে আমরা বসে পড়ি। দুজনেই ঘরের মাঝখানে থাকা চেয়ারের দিকে এগিয়ে গেল। চেয়ার ঢাকা চাদরটাকে ম্যাডি সরিয়ে ফেললো আর জিমিকে সেখানে বসালো। তখনই মোবাইলের আলোটা বন্ধ হয়ে গেল। ও গড ড্যাম ইট, মোবাইলটার ব্যাটারিটা এখনই যাওয়ার ছিল। তুমি এখানে বসো, আমি কোথাও থেকে আলোর ব্যবস্থা করে আসি। তারপর ম্যাডি হন্তদন্ত হয়ে অন্য ঘরের দিকে যায়। তখনই হঠাৎ দ্রুত হাওয়া এলো। মনে হলো যে
কেউ ম্যাডিকে এক ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই ধাক্কার কারণেই ম্যাডি নিচে পড়ে গেল। আর এই ভয়ঙ্কর চিৎকার শুনে জিমি উঠে দাঁড়ালো, কিন্তু মনে হচ্ছিল যে জিমির কেউ হাত ধরে রেখেছে, কারণ জিমি ভালোভাবেই সেটা অনুভব করতে পারছিল। পড়ে যাওয়ার কারণে ম্যাডির ভীষণই চোট লেগেছিল আর কপাল থেকে রক্ত পড়ছিল। ও নিজের হাত দিয়ে কপালটাকে ধরে ওঠার চেষ্টা করছিল এবং চিৎকার করে জিমিকে ডাকছিল, জিমি, আমাদের এখান থেকে বেরোতে হবে, তাড়াতাড়ি করো, আমার কাছে এসো। আমি নড়তেই পারছি না, কেউ আমার হাতটা চেপে ধরে আছে। জিমি চিৎকার করে বলছিল যে কেউ যেন তার হাত শক্ত করে ধরে রেখেছে। তবুও জিমি সাহস করে তার হাতটা ছাড়িয়ে নিল আর দ্রুত ম্যাডির হাত ধরে অনবরত ছুটতে থাকলো দরজার দিকে। এরই মধ্যে ঘরে আলো জ্বলে উঠল এবং ওরা দুজন ঘরটাকে বেশ ভালোভাবে দেখলো যে চারিদিকে মানুষের কঙ্কাল ঝুলে রয়েছে এবং কিছু লাশ পড়ে থাকতে থাকতে পচে উঠেছে এবং তার মধ্যে কিলকিল করছে পোকা। তখনই হঠাৎ করে সব লাশগুলো উঠে দাঁড়ালো আর ধীরে ধীরে এগোতে শুরু করলো। দুজনে পালিয়ে বাইরে যাওয়ার বদলে ঘরের মধ্যে ছুটতে শুরু করলো। এমন ভাবে পালাতে গিয়ে সিঁড়ির সাহায্যে তারা বাড়ির অন্য জায়গায় চলে এসেছে। তারপর দুজনেই পেছন দিকে তাকালো, দেখলো যে কেউ নেই। এসব দেখে তারা ভয় অবাক হয়ে ভাবলো যে সব হচ্ছেটা কি, এ কেমন বিপদ, নাকি কোনো চক্রান্ত? প্রথমে তো জায়গাটা লাশে ভরা ছিল আর এখন কিছুই নেই। দুজনে চারিদিকটা আরো ভালো করে দেখলো এবং দেখতে পেল ছোট ছোট লার্ভার মতো পোকা তাদের শরীর বেয়ে ওপরে উঠতে শুরু করেছে। তাই ওরা দুজনেই শরীরে খুব ব্যথা অনুভব করছিল। ওরা দুজনেই হাত দিয়ে পোকাগুলোকে সরাতে চেষ্টা করছিল, কিন্তু দেখে এটাই মনে হচ্ছিল যে ওরা যত বেশি পোকাগুলোকে হাত দিয়ে সরাচ্ছে ততই যেন পোকার সংখ্যা অনবরত বেড়েই চলেছে। পোকাগুলো অনবরত কামড়ানোর ফলে ওদের গোটা শরীর থেকে রক্ত বেরোতে শুরু করলো এবং তখনই ওরা অনুভব করলো যে নিজেদের হাতের চামড়া জ্বলছে। তাকিয়ে দেখলো একটা লম্বা জীব তাদের শরীরকে ঘিরে যেখান থেকে রক্ত বেরোচ্ছে সেটা চেটে চেটে খাচ্ছে। তখনই দুজনে পেছন দিকে ঘুরে দেখতে শুরু করে এবং দেখতে পায় পাকা চুলের বুড়ি দাঁড়িয়ে রয়েছে। তার এলোমেলো চুল আর ছেঁড়া ফাটা শাড়ি, তার সঙ্গে ফর্সা চেহারায় কটকটে দুটো রক্তে ভরা লাল চোখ আর হাত পাগুলো সব জায়গায় কাটা ছেঁড়া, যেখান থেকে রক্ত পড়েই চলেছে। তবে ওর জিমি আর মেরির সাথে চোখাচোখি হওয়ার পরেই ওর রক্তাক্ত লাল জিভটা মুখের মধ্যে ঢুকিয়ে নেয়। কে তুমি? আর আমাদের এখান থেকে যেতে দাও। এই কথা শোনার পর ওই প্রেতাত্মা জোরে জোরে হাসতে শুরু করলো। সবাই যাওয়ার জন্যই তো এসেছে, বাকি সব কিছুই তো মোহমায়া। কিন্তু কে জানে কেন এই আসা যাওয়ার চক্রভিউতেই আমি আটকে আছি। গত 500 বছর ধরে নিজের মুক্তির জন্য ঘুরে বেড়াচ্ছি। কে জানে কবে এই বন্ধন থেকে মুক্তি পাবো। এসব বলেই ওই প্রেতাত্মা ওদের দিকে এগোতে শুরু করলো। ছেড়ে দাও আমাদের, আমরা তোমাকে মুক্তি পাইয়ে দেব। মুক্তি? ও তো আমি কখনো পাবো না। আমি এইভাবেই তো সারা জীবন ঘুরে বেড়াবো। তোমাদের মতো না জানা মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্য তো কাউকে লাগবে না। এসব বলার পর ওই প্রেতাত্মা জোরে জোরে হাসতে শুরু করলো। প্রেতাত্মাকে পরোয়া না করেই ম্যাডি জিমির হাতটা ধরে পালাতে শুরু করলো। যখনই ওরা সিঁড়ির দিকে পৌঁছলো তখনই সিঁড়িটা অ্যাক্সিলারেটরের মতো নিজের থেকেই ওপর দিকে চলতে শুরু করলো। ম্যাডি আর জিমি ওই সিঁড়ির মধ্যে ফেসে গেল। ওদের এমন খারাপ অবস্থা দেখে প্রেতাত্মা অনবরত হেসেই চলেছিল। হঠাৎই হাসতে হাসতে ও থেমে গেল আর নিজের হাত দুটো ওপরের দিকে তুলে ধরল এবং ম্যারি আর জিমি দুজনেই হাওয়ায় ভাসতে শুরু করলো। কিছুক্ষণ ধরে এরকম হাওয়ায় ভাসতে থাকার পর প্রেতাত্মা ওই দুজনকে এক ঝটকায় মাটির উপরে ছুঁড়ে ফেলল। মাটিতে পড়ার পরেই ওদের দুজনের শরীরের অনেকই হাড়গোড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ওরা মনে করছিল যে ওদের মৃত্যু ঘনিয়ে এসেছে। ওরা আবারও ওদের আশেপাশে ওই ভয়ানক কঙ্কাল আর বিষাক্ত লাশগুলো চোখের সামনে দেখতে পাচ্ছিল এবং অনুভব করলো যে ওই লাশগুলো ওদের শরীরকে খুবলে খুবলে খাচ্ছিল। ওদের এমন অবস্থা দেখে ওই ভয়ানক প্রেতাত্মা জোরে জোরে চিৎকার করে
হেসেই চলেছিল। পরের দিন ভোরবেলা কিছু লোক যখন সেই পথ দিয়ে যাচ্ছিল, সেই সময় ওই পুরো বাড়িটা অদৃশ্য হয়ে গেছিল। সবাই বন্ধ গাড়িটার মধ্যে দুটো লাশ পড়ে থাকতে দেখলো। ওই লাশ দুটো ছিল জিমি আর ম্যাডির। পরে পোস্টমর্টমে জানা যায় যে দুজনের মৃত্যুই হার্ট অ্যাটাকের কারণে হয়েছে, কিন্তু সত্যটা শুধুই জিমি আর ম্যাডির লাশই জানত। লস অ্যাঞ্জেলেসে রাতে ভয়ঙ্কর বরফ পড়েছিল। পুরো রাস্তা বরফে ঢাকা ছিল। লোকাল অথরিটিরা স্কুল আর অফিস সব জায়গা ছুটি দিয়ে দিয়েছিল। এত ঠান্ডায় কেউ বাড়ির বাইরে বেরোচ্ছিল না। কিন্তু তখনই একটা লোক যে ব্ল্যাক কোট পরেছিল নিজের বাড়ির দরজা খুলে বাইরে উঁকি মারতে শুরু করলো। বাইরে কেউ ছিল না। আস্তে আস্তে করে সে গিয়ে নিজের গাড়িতে বসে পড়ল আর দ্রুত বেগে বরফ পড়া রাস্তার উপর দিয়ে গাড়িটা চালাতে শুরু করলো। ওই গাড়িটা বেরিয়ে যেতেই আরেকটা গাড়ি ওর পেছন পেছন বেরোলো। কিছু দূর যাওয়ার পর ওই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্টটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই লোকটা ফ্রন্ট কাঁচটা ভেঙে বাইরে বেরিয়ে এসেছিল। যে গাড়িটা ফলো করছিল সেখান থেকে একটা লোক কালো জ্যাকেট পরে বাইরে এলো, গাড়ি থেকে বেরিয়ে দাঁড়ালো। অ্যাক্সিডেন্টটা দেখে এক মুহূর্তের জন্য সে ভেবেছিল যে সেই মাস্ক পরা লোকটা হয়তো মারা গেছে। তারপরে সে ওই লোকটার নার্ভ চেক করল, দেখল যে লোকটা বেঁচে আছে। এটা দেখে ও নিজের মনে আশ্বস্ত হলো। আর তারপর লোকটাকে টানতে টানতে গাড়ির বাইরে বের করে অজ্ঞান অবস্থাতেই ওর হাত পা বেঁধে ওই লোকটাকে নিজের গাড়ির ডিকিতে ঢুকিয়ে নিল আর ওই লোকটার গাড়িটাকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিল। যখন ওই লোকটার হুঁশ ফিরল তখন ও নিজেকে শিকল বাঁধা অবস্থায় দেখতে পেল। আশেপাশে থেকে দুর্গন্ধ আসছিল। ও সাহায্যের জন্য আশেপাশে কাউকে দেখার চেষ্টা করল, কিন্তু দূর দূর পর্যন্ত শুধুমাত্র হাড় আর মাংস ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। গায়ের সবটুকু শক্তি লাগিয়ে দেওয়ার পরও ও নিজেকে কোনোভাবেও দাঁড় করাতে পারল না। নিজেকে এই অবস্থায় দেখে ও উপরে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে সাহায্য চাইতে শুরু করল। অন্যদিকে শহরের সবথেকে বড় কবরস্থানে অনেক লোকজন উপস্থিত ছিল। পুলিশের সাথে সাথে প্রেস রিপোর্টাররাও সেখানে উপস্থিত ছিল। কেউ কবরের ভেতর থেকে লাশগুলোকে বাইরে বের করে রেখে দিয়েছিল। তার মধ্যে থেকে কিছু লাশের হাত পাও উধাও ছিল। হাউ ইজ ইট পসিবল? কবরস্থানে এত কিছু হয়ে গেল, কিন্তু এখানকার গার্ড কোথায় ছিল? আরে স্যার, আমি তো আপনাকে ফোন করে জানিয়েছিলাম কাল রাতে। আমি তো ডিউটিতে ছিলাম। কাল রাতে 2টোর সময় হঠাৎ করে না কবরস্থানের ভেতর থেকে কিছু আওয়াজ আসতে শুরু করলো আর আমি কবরস্থানের ভেতরে ঢুকে এলাম। আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু এই সব লাশগুলো না নিজের থেকেই নিজেদের কবর খুঁড়ে বাইরে বেরিয়ে এসছে। হোয়াট রাবিশ! সকাল সকাল কি ড্রিঙ্ক করে রয়েছো নাকি তুমি? আমার কথা বিশ্বাস করুন। আমি নিজে অবাক হয়ে গেছিলাম স্যার। এত বছরে আজ পর্যন্ত এরকম ভয়ঙ্কর কিছু আমি দেখিনি। আমিও বিশ্বাস করিনি যে একজন মৃত মানুষ কি করে বাইরে আসতে পারে। হ্যাঁ, নিজে নিজে বাইরে এসছে, কিন্তু এদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথায়? কারোর হাত উধাও, কারোর পা উধাও, তো কারোর মাথা। এসব চলছেটা কি? আর কিছু লাশই তো উধাও। সেসব তো আমি জানি না স্যার। আমি এই সব কটা লাশকে নিজের থেকে বাইরে আসতে দেখেছি। দুজন পুলিশ পুরো কবরস্থানে ভালো করে ঘুরে তদন্ত করতে থাকলো। দূরে দুটো কালো ড্রেস পরা মানুষ ওদের ওপর নজর রাখছিল। মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ারের কাজ এটা, যারা লাশ সামনে পেয়ে হয়তো খেয়ে নিয়েছে। পুরো তদন্ত করার পর ইন্সপেক্টর ওই লাশগুলোকে আবার সসম্মানে দুটো কালো কোট পরা লোক আস্তে আস্তে একটা বড় বাড়ির ভেতরে ঢুকে পড়ে। পুরো ঘর খালি ছিল। দুজনে বুক শেলফটাকে টেনে নেয়, তার পেছন থেকে দরজা খুলে একটা পাতাল ঘরে ঢুকে পড়ে। সেই পাতাল ঘরে একটা শয়তানের মূর্তি ছিল। তার সামনে একজন মহিলা ধ্যানে মগ্ন ছিল।
শয়তানের জয় হোক। আপনার জন্য ভালো খবর আছে, কবরস্থান বেঁচে উঠেছে আবার। এতদিন আমরা কবরগুলো খুঁড়ে মৃতদেহগুলোর থেকে কিছু অঙ্গ শয়তানের জন্য নিয়ে আসছিলাম, কিন্তু কাল রাতে আপনার সাধনারই ফলাফল ছিল যে কিছু লাশ নিজে থেকে এখানে চলে এসেছে। এই খবরটা শুনে মহিলার মুখটা চকচক করে উঠল। এটা তুমি আমায় খুব ভালো খবর শুনিয়েছ। কবরস্থানের প্রত্যেকটা লাশ এখন আমাদের চাকর। আগামী শুক্রবার শুক্রগ্রহণ হবে। আমাদের এই শুক্রবারের মধ্যে শুক্রগ্রহণের আগে 8 জন লোক লাগবে। এবার এই 3 দিনের মধ্যে 1 জন মাত্র লোক লাগবে, যার জন্ম শুক্রবারের অমাবস্যার রাত্রিরে হয়েছিল। সবকিছু যেমন ভেবেছিলাম ঠিক সেই রকমই হচ্ছে। খুব তাড়াতাড়ি এই গোটা পৃথিবীতে শয়তানের রাজত্ব হবে, আর আমরা সবাই ওনার সহকারী হব আর ওনার আজ্ঞা পালন করব। যাও, আজকে ওই লোকটাকে পুরনো চার্চের কাছে পাবে। হোয়াইট কোট, প্যান্ট আর মাথায় ব্ল্যাক হ্যাট থাকবে। চার্চে প্রার্থনা করার পরে যেই বাইরে বেরোবে ওকে শয়তানের ডেরায় হাজির করবে তোমরা দুজনে। মহিলার কথা শোনার পর 2 জন কালো কোট পরা লোক গাড়িতে করে পুরনো চার্চে পৌঁছল। ওরা চার্চে বসে থাকা সমস্ত লোকজনকে সন্দেহের চোখে দেখতে থাকলো। রবিবার হওয়ার কারণে অনেক লোকজন ছিল। সামনেই হোয়াইট কোট পরে আর মাথার ওপর ব্ল্যাক হ্যাট পরে একটা লোক চার্চে প্রেয়ার করছিল। দুজনেই তার কাছে পৌঁছলো আর তার সাথে কথা বলতে শুরু করলো। ওদের দুজনের কথায় ম্যাজিক ছিল বা অন্য কিছু। ওই লোকটা ওই দুজনের পেছনে পেছনে চার্চ থেকে বাইরে বেরিয়ে এলো আর গাড়িতে বসে ওই বাংলোর কাছে গিয়ে পৌঁছলো। ও একবার বাংলোটাকে ভালো করে দেখলো, তারপর ওর মুখের ওপর রহস্যময় হাসি দেখা গেল। তখনই ওর মনের মধ্যে উথাল পাতাল হতে লাগলো। ও ওই লোক দুটোর পেছনে সেই বাড়িটায় ঢুকে গেল। যেই ও মন্ত্র পড়ল, শয়তানের মূর্তির সামনে থাকা মহিলাটার একটা জোরে ঝটকা লাগলো। সে বুঝতে পারল না হঠাৎ করে এসব কি হচ্ছে। মালিকের জয় হোক। হঠাৎ করে আমার এরকম একটা অদ্ভুত অনুভব কেন হলো? আমার গণনায় কি কোনো ভুল হলো? মহিলাটা ওখানেই দাঁড়িয়েছিল আর সেই 2 জন কালো কোট পরা লোক সেখানে এসে পৌঁছলো। শয়তানের জয় হোক, আপনার আজ্ঞার পালন করেছি আমরা। ও এখন আমাদের গোলাম। পুজোর প্রস্তুতি করো। আগামী শুক্রবার ওই পুজোর বিশেষ আয়োজন হবে। শয়তানের জয় হোক। সবকিছু ওনার ইচ্ছাতেই সম্ভব হচ্ছে। যদি শয়তান ওনার খোঁজ আমাদের না দিতেন তাহলে আমরা কোনোদিনই ওনাকে খোঁজ করেও আমরা পেতামই না। শুক্রবারের দিন যখন শুক্রগ্রহণ ছিল, ওই মহিলা একটা বিশেষ পুজোর আয়োজন করেছিল। শয়তানের মূর্তির সামনে মোমবাতি জ্বলছিল। মহিলাটা ওই যন্ত্রটার ওপর কখনো মোমবাতি জ্বালাচ্ছিল তো কখনো নিজের আঙুল কেটে রক্ত দিচ্ছিল। ওর বন্দিতে থাকা সমস্ত পুরুষেরা কালো কাপড় পরেছিল আর কালো কাপড় দিয়ে তৈরি মুখোশ পরেছিল। পুজো করতে ওই মহিলার একটু দেরি হয়ে গেছিল। হঠাৎ করে ওই যন্ত্রটা নিজে থেকেই নড়তে শুরু করলো আর তারপর তার আশেপাশে থেকে অনেকগুলো কঙ্কাল হাঁটতে হাঁটতে চলে এলো। ওরা ওই যন্ত্রটার আশেপাশে ঘুরতে শুরু করলো। পুজোর সময় হয়ে গেছে, সবাইকে এখানে নিয়ে এসো। মহিলার আদেশ শোনার পর ওই লোক দুটো, কোট পরা লোক দুটো, ওদের সবাইকে নিয়ে এগিয়ে এলো। মহিলা সবার মুখের ওপর থেকে কাপড় সরিয়ে নিল আর সবার কপালে কালো টিকা লাগিয়ে দিল। ওখানে উপস্থিত সবাই হিপনোটাইজড হয়েছিল। মহিলাটা এক এক করে উপস্থিত লোকগুলোর আঙুল কাটতে লাগলো আর রক্তটা একটা বাটিতে জমিয়ে শয়তানের পায়ে উৎসর্গ করল। সব শেষে ও যখন সেই চার্চের লোকটার কাছে পৌঁছল আর যখন তার আঙুলটা কাটতে গেল, রক্তের বদলে সাদা দুধ বেরোতে শুরু করল। এটা হতে পারে না। শয়তান বলির জন্য দেবদূতকে চেয়ে পাঠিয়েছেন। দেবদূত? শয়তানের পুজোয় দেবদূত? এটা তো সর্বনাশ হয়ে গেল। যদি শয়তান চেয়ে পাঠিয়েই থাকেন তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। মহিলা বাটিতে থাকা দুধটা শয়তানের চরণে উৎসর্গ করল। যেই শয়তানের চরণে দুধটা ঢালল, মূর্তি দুটো ভাগে বিভক্ত হয়ে গেল।
ওই মূর্তি দুটো ভাগে বিভক্ত হয়ে যেতেই ওখানে উপস্থিত সব কটা লোক জ্ঞানে ফিরে এলো। সব কটা কঙ্কাল যেগুলো এখনো পর্যন্ত বোর্ডের চারিদিকে ঘুরছিল এক এক করে নিচে পড়ে গেল। সব লোকেদের জ্ঞান ফিরে এলো। তাহলে শয়তান কি চাইছিলেন? এইসব কেন হলো? এই সব কিছু শয়তানের ইচ্ছেই নয়, বরং ঈশ্বরের ইচ্ছে হয়েছে। আর তোমাদের সবার মৃত্যু হবে, এটাই ভগবানের আদেশ। এটা বলেও পাশে থাকা ছুরিটা তুলে নিয়ে ওই তিনজনের গলা কেটে দিল। শয়তানের জয় নয়, ভগবানের জয় হোক। আমি তোমাকে বাড়ি এনে অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি তো একদম অদ্ভুত আর বাজে দেখতে। একটা চোখ খারাপ, পাথরের এই অদ্ভুত পুতুলটাকে ওখানে ফেলে আসা উচিত ছিল। তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তখন ঘরে পড়ে থাকা পুতুলটার চোখটা জলজল করে ওঠে আর সে ভয়ঙ্কর গলায় বলে ওঠে, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমিও আমাকে অদ্ভুত বললে। আমার চোখ নিয়ে তুমি মজা করলে। তুমিও সবার মতোই। কোনো ব্যাপার না, তোমাকেও ঘুম পাড়ানোর সময় এসে গেছে। তারপর অপর্ণা খুব জোরে চিৎকার করে ওঠে। সবকিছু শান্ত হয়ে যায়। অপর্ণা তখন সবে সবে কলেজ শেষ করেছে। তার পুরনো জিনিস কালেক্ট করা এবং সেগুলো সম্পর্কে জানার খুব ইচ্ছে ছিল। সে বড় হয়ে আর্কিওলজিস্ট হতে চায়। আর্কিওলজিস্ট মানে পুরাতত্ত্ব বিজ্ঞানের বিশেষজ্ঞ। সে পুরনো জায়গায় যেতে এবং মিউজিয়ামে যেতে পছন্দ করত। এমনিতে তো ওর কলেজ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তাও সে কলেজের নাম করে বাড়ি থেকে টাকা নিয়ে এই ধরনের পুরনো জায়গায় যেতে পছন্দ করত। একদিন সে হঠাৎই ইন্টারনেটে পুরনো জায়গা সম্পর্কে জানার চেষ্টা করছিল। তখন সে শহর থেকে দূরে জঙ্গলের মধ্যে অবস্থিত পুরনো প্রাসাদ সম্পর্কে জানতে পারে। পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে সেটা হন্টেড বলেও লেখা ছিল। হন্টেড শুনে ভয় পাওয়ার বদলে অপর্ণা আরো আগ্রহী হয়ে পড়ে। সে ঠিক করে সে ওই জায়গায় কালই যাবে। পরের দিন অপর্ণা একটা ট্যাক্সি বুক করে আর শহর ছেড়ে সে জঙ্গলের দিকে এগিয়ে যায়। সেখানে পৌঁছে অপর্ণা দেখে সামনে একটা ঘন জঙ্গল, আর যার ভেতরে যাওয়ার জন্য একটা কাঁচা রাস্তা। জঙ্গলটা এতটাই গভীর ছিল যে তার ভিতর আলো খুব কষ্ট করে পৌঁছচ্ছিল। তখন অপর্ণা একটু একটু ভয় পেতে শুরু করল। সে খুব ধীরে ধীরে এগোতে থাকে। কালো গভীর জঙ্গল, একটা অদ্ভুত নিস্তব্ধতা, আর মাঝে মাঝে ভেসে আসা পশু পাখির শব্দ, এই সব কিছু তার ভয়কে আরো বাড়িয়ে দিয়েছিল। অপর্ণা সেই কাঁচা রাস্তা দিয়েই এগিয়ে যাচ্ছিল। তখনই সে ঝোপের মধ্যে নড়াচড়া হতে দেখে। অপর্ণা ভয়ে ঘামতে থাকে। তার হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে যায়। তখনই পিছন থেকে কেউ তার কাছে হাত রাখে এবং তার পিঠে থাকা হাতটা দেখে সে ভয় পেয়ে যায় এবং ঘোরে। আর ঘুরে সে দেখে একটা অদ্ভুত দেখতে বয়স্ক মহিলা, যিনি কালো রঙের শাড়ি পরেছিলেন এবং একটা লাঠির সাহায্যে দাঁড়িয়েছিলেন। আরে কে তুমি? আরে জঙ্গলেই বা কি করছো? ঠাম্মা, আমার নাম অপর্ণা। আমি এখানে ওই পুরনো প্রাসাদটা খুঁজতে এসেছি। পুরনো প্রাসাদের কথা শুনে সেই মহিলার হাবভাব বদলে যায়। পুরনো প্রাসাদ? তোমার কি ভয়টার বলে কিছু নেই নাকি? কেন? এমন কি আছে ওই প্রাসাদে? রহস্যটাকে রহস্যই থাকতে দাও, নয়তো তুমি নিজেই একটা রহস্য হয়ে যাবে। আমার যতটা বলার আমি বলেছি, বাকি তোমার ইচ্ছা। এটা বলে সেই বয়স্ক মহিলা সেখান থেকে চলে যায়। অপর্ণা কিছুক্ষণের জন্য সেখানেই দাঁড়িয়ে পড়ে। তার মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আসতে থাকে। উনি আমায় ওখানে যেতে বারণ কেন করলেন? সত্যি সত্যি ওই জায়গাটা হন্টেড নয় তো? নাকি পুরনো প্রাসাদ হওয়ার জন্য লোকজন এসব উল্টোপাল্টা কথা? এই সমস্ত প্রশ্ন একদিকে, আর তার পুরনো প্রাসাদ দেখার ইচ্ছে আর একদিকে। কিন্তু সে পুরনো প্রাসাদ দেখার ইচ্ছাটাই বেছে নিল, আর সে আবার সেই কাঁচা রাস্তা ধরে এগোতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই পুরনো প্রাসাদটা সে দেখতে পায়। দেখতে তো প্রাসাদটা পুরনো বলেই মনে হচ্ছিল, কিন্তু গাঢ় জঙ্গলের মধ্যে থাকার কারণে সেটা ভয়ঙ্কর দেখাচ্ছিল। অপর্ণা আস্তে আস্তে এগিয়ে যায়। প্রাসাদের কাছে পৌঁছে গিয়ে সে দরজায়
হালকা করে ধাক্কা দেয়। কিন্তু অপর্ণা যখন ভেতরে যাওয়ার চেষ্টা করে, অনেকগুলো বাদুড় সেখান থেকে বেরিয়ে আসে। এক মুহূর্তের জন্য হলেও অপর্ণা খুব ভয় পেয়ে যায়, আর সে খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সে নিজেকে শান্ত করে আর প্রাসাদের ভেতরে চলে যায়। ভিতর থেকেও প্রাসাদটা খুব ভয়ঙ্কর ছিল। অপর্ণা আস্তে আস্তে প্রাসাদের চারিদিকটা ঘুরে দেখতে থাকে। প্রাসাদটা পুরনো তো অবশ্যই ছিল, কিন্তু তার গঠন এখনো পর্যন্ত মজবুত। পুরো প্রাসাদটা দেখার পরে অপর্ণা বলে, ওই মহিলা তো শুধু শুধুই আমায় ভয় দেখাচ্ছিল। আমি এতক্ষণ হয়ে গেল এই প্রাসাদে আছি, আমি তো কিছু অনুভব করলাম না। যাক, আজকের দিনটা তো বেশ ভালোই গেল। এবার বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। অপর্ণা প্রাসাদ থেকে বেরোতে যাবে, এমন সময় তার পিছন দিকে একটা আওয়াজ হয়। সে পিছন ঘুরে দেখে একটা পাথরের পুতুল পড়ে আছে সেখানে, যার একটা চোখ ছিল খুব সুন্দর পাথর দিয়ে তৈরি, কিন্তু আর একটা চোখের পাথর কোথাও একটা পড়ে গেছিল। সেই পুতুলটা অনেক পুরনো এবং অদ্ভুত দেখতে ছিল। যেহেতু অপর্ণা পুরনো জিনিস পছন্দ করে, তাই সেই পুতুলটাকে দেখে সে খুব খুশি হয়ে যায়। বাহ, এই পুতুলটা তো খুব পুরনো বলে মনে হচ্ছে। কেউ ভাবতেই পারবে না যে আগেকার দিনে এরকম পাথরের পুতুল পাওয়া যেত। আমি তো ওকে সঙ্গে নিয়ে যাব। অপর্ণা তার ব্যাগটা খোলে আর সেই পুতুলটাকে নিজের ব্যাগে ঢোকাতে থাকে। আর ঠিক তখনই পুতুলটার একটা চোখ জ্বলজ্বল করে। পুতুলটাকে ব্যাগের মধ্যে রেখে অপর্ণা সেখান থেকে বেরিয়ে যায়। বাড়ি ফেরার পর অপর্ণা সেই পুতুলটার ব্যাপারে কাউকে কিচ্ছু বলে না। রাত্রে ঘুমানোর সময় পুতুলটাকে ব্যাগ থেকে বার করে। এই পুতুলটাকে যদি বাড়িতে কেউ দেখতে পায় তাহলে সমস্যায় পড়ে যাব। একটা কাজ করি, ওকে বরং আমার ড্রয়ারে রেখে দিই। অপর্ণা সেই পুতুলটাকে ড্রয়ারে রেখে দেয় এবং লাইট অফ করে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সেই ড্রয়ারটা নিজে থেকেই খুলে যায় আর পুতুলটা সেখান থেকে বেরিয়ে আসে। অন্ধকারে সেই পুতুলটার খালি একটা চোখই জ্বলজ্বল করছিল। পুতুলটা আস্তে আস্তে অপর্ণার কাছে আসে আর ওর পাশেই ঘুমিয়ে পড়ে। সকালে যখন মেড অপর্ণার ঘর পরিষ্কার করতে আসে, সেই পুতুলটাকে দেখে অবাক হয়ে যায়। আরে, এটা আবার কি? এটাকে তো একদম পুতুলের মতো দেখতে, কিন্তু কেউ পাথরের পুতুল কেন বানাবে? তখনই অপর্ণার ঘুম ভাঙে আর সে দেখে তাদের বাড়ির মেয়েদের হাতে তার পুতুলটা। অপর্ণা তাড়াতাড়ি তার হাত থেকে পুতুলটা নিয়ে নেয় এবং বলে, তুমি ওকে কোথা থেকে পেলে? ও তো তোমার বিছানার ওপরেই পড়েছিল। আমার বিছানার ওপর? হ্যাঁ, কিন্তু তুমি এই পুতুলটা কোথা থেকে পেলে? সেসব ছাড়ো, কিন্তু তুমি এই পুতুলটার ব্যাপারে কাউকে বলো না কিন্তু, প্লিজ। কি অদ্ভুত এই পাথরের পুতুলটা, তার উপর আবার ওর একটা চোখও নেই। আমি এই অদ্ভুত পুতুলটার ব্যাপারে কেন সবাইকে বলতে যাব? মেড হাসতে থাকে আর সেখান থেকে চলে যায়। কিন্তু পুতুলটার একটা চোখ অদ্ভুতভাবেই চমকাতে থাকে। পরের দিন সকালে যখন অপর্ণা ঘুম থেকে ওঠে, অপর্ণার মা উদাস হয়ে সোফার উপর বসেছিল। কি হয়েছে মা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমাদের যে মেয়ের ছিল তাকে কাল রাতে কেউ খুন করে দিয়েছে। কি খুন? কিন্তু কে করেছে? কে জানে, লাশ দেখে তো মনে হচ্ছিল এই কাজটা কোনো মানুষ নয়, বরং জন্তু জানোয়ারের। ওর সারা শরীরে আঁচড়ের দাগ ছিল আর ওর একটা চোখ বার করে নিয়েছিল। হে ভগবান, তুমি এসব ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা করো না, যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। সে ছিল বাড়ির মেড, কিন্তু এতদিন কাজ করতে করতে সে বাড়িরই একজন হয়ে উঠেছিল। তার চলে যাওয়ায় বাড়িতে দুঃখের ছায়া ঘনিয়ে আসে। কিছুদিন এভাবেই যায় আর তারপর অপর্ণার সঙ্গে দেখা করতে তার এক বান্ধবী আসে। দুজনে অপর্ণার রুমে বসে কথা বলছিল। আমি না শহরের বাইরের ওই জঙ্গল থেকে একটা পুতুল পেয়েছি। কি পুতুল? কোথায়? আমিও দেখবো ওই পুতুলটা। অপর্ণা নিচে ড্রয়ার থেকে সেই পুতুলটাকে বের করে। পুতুলটাকে হাতে নিয়ে তার বান্ধবী খুব জোরে জোরে হাসতে থাকে। এটাই তো সেই পুতুল, এটা তো পাথরের তৈরি রে। অপর্ণা রেগে যায় আর বলে, তুই একদম হাসিস না, তুই কি করে বুঝবি পুরনো জিনিসের মর্ম? দে ওকে আমায়। অপর্ণা তার ড্রয়ার খোলে এবং পুতুলটাকে সেখানে রেখে দেয়।
রাখার সময় পুতুলটার একটা চোখ অদ্ভুতভাবে জ্বলে ওঠে। পরের দিন যখন অপর্ণা ঘুমোচ্ছিল তখন ওর মা ওর ঘরে আসে। অপর্ণা, অপর্ণা, তাড়াতাড়ি ওঠ। কি হয়েছে মা? কেন সকাল সকাল চিৎকার করছো? তোর বন্ধু একটা অদ্ভুত দুর্ঘটনায় মারা গেছে। মৃত্যুর কথা শুনে অপর্ণার ঘুম ভেঙে যায়। কি? কিন্তু কি করে? কে জানে। এক্ষুনি তোর একটা বন্ধুর ফোন এসেছিল, বলছিল খুব ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে আর ওর একটা চোখও নষ্ট হয়ে গেছে। নিজের বন্ধুর মৃত্যুর খবর শুনে অপর্ণার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কাল যার সাথে ও হেসে হেসে কথা বলছিল আজ সে আর এই পৃথিবীতে নেই। এই ঘটনার পর অপর্ণা ডিপ্রেশনে চলে যায়। সে ঘন্টার পর ঘন্টা নিজের ঘরেই বন্দি থাকত। একদিন যখন সে নিজের ঘরে বসেছিল আর ওই পুতুলটার দিকে তাকিয়েছিল তখন তার মনে পড়ে তাদের বাড়ির মেয়ের তার পুতুলটার সম্পর্কে খারাপ কথা বলেছিল আর তারপরেই তার মৃত্যু ঘটে। তার বান্ধবীও তাকে উল্টোপাল্টা বলে আর তারও মৃত্যু হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, দুজনেরই একটা চোখ নষ্ট হয়ে যায়। অপর্ণা সেই পুতুলটাকে হাতে তোলে আর বলে, তুমি কি ওদের দুজনকে মেরে ফেলেছ? বলো, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, বলো, কথা বলছো না কেন? তখনই সেই পুতুলটা নিজের চোখের পাতা ফেলে। অপর্ণা ভয় পেয়ে যায় আর সে পুতুলটাকে একটা কর্নারে ফেলে দেয়। অপর্ণার চোখ থেকে জল পড়তে থাকে। ওর একটা ভুলের জন্য দুটো নিষ্পাপ মানুষের প্রাণ চলে যায়। আমি তোমাকে বাড়ি এনে অনেক বড় ভুল করেছি। তুমি তো একদম অদ্ভুত আর বাজে দেখতে। একটা চোখ খারাপ পাথরের এই অদ্ভুত পুতুলটাকে ওখানে ফেলে আসা উচিত ছিল। তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তখন ঘরে পড়ে থাকা পুতুলটার চোখটা জলজল করে ওঠে আর সে ভয়ঙ্কর গলায় বলে ওঠে, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমিও আমাকে অদ্ভুত বললে। আমার চোখ নিয়ে তুমি মজা করলে। তুমিও সবার মতোই। কোনো ব্যাপার না, তোমাকেও ঘুম পাড়ানোর সময় এসে গেছে। তারপর অপর্ণা খুব জোরে চিৎকার করে ওঠে। সবকিছু শান্ত হয়ে যায়।